নমস্কার দর্শক বন্ধুরা, সৃজনের বক্তব্য শোনাবো। দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন কেন্দ্র যেখানে আইএসএফ এবং সিপিআইএমের প্রার্থীরা রয়েছেন, যেরকম কুলতলি, রায়দিঘি, পাথর প্রতিমা, এই সমস্ত জায়গায় সেখানকার প্রার্থীদের প্রচারে গেছিলেন সৃজন এবং একই মঞ্চে উপস্থিত ছিলেন নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর একটা আলাদা রকমের ভালোবাসা রয়েছে সৃজনের প্রতি। সৃজনও যথেষ্ট সম্মান করে নওশাদকে। মঞ্চে শুরুতেই যেভাবে ডেকে তাকে সম্মানিত করলেন সৃজন, এটা আসলে একজন শিক্ষিত মানুষের পক্ষেই সম্ভব। এবং টুকরো টুকরো ছোট ছোট বেশ স্লোগান দিচ্ছিলেন এবং দর্শকদের কানেক্ট করছিলেন। দর্শকরাও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলো সমগ্র এই বক্তব্যটি। উপচে পড়া ভিড় এবং মানুষের স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। তীব্র দাবদাহ এই বৈশাখের শুরুতেই সেখানে রোদ, এত গরম উপেক্ষা করেও প্রচুর মানুষ এসেছিল এই জনসভাকে ঘিরে এবং সেখানে অসাধারণ বক্তব্য রাখলেন সৃজন। সম্পূর্ণটা শুনুন এবং অনেক মানুষকে শোনানোর জন্য শেয়ার করে দিন। ধন্যবাদ। নওশাদ কোথায়? একবার এসো। তাহলে পরের লাইনটা শুনতে হবে তো। নওশাদের সাথে সাথে আমি বলবো সাথে আছে ভাইজান, তোমরা বলবে ছোট ফুলও ছেটে দাও। চলবে? সাথে আছে ভাইজান, সাথে আছে ভাইজান, খামে ছাপ মেরে দাও, ছোট ফুলও ছেটে দাও। ঠিক আছে, ওকে ছেড়ে দিই আমরা। শোন, যে বক্তব্যগুলো দেবে শুনবেন, শুনে গিয়ে বাড়িতে বাজারে উঠা বসা যেখানে করবেন সেখানে বলবেন। একটা কথা বলতে পারে যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিতে হবে। আমি আপনাদের বলি সম্পূর্ণ এটা ভুল কথা। বিজেপিকে আটকানো তৃণমূলকে দিয়ে যায় না। যে বিজেপির গর্ভে যার জন্ম সে তৃণমূল বিজেপিকে আটকাতে পারে না। বিজেপিকে আটকাতে পারবে বামপন্থীরা, বিজেপিকে আটকাতে পারবে সৃজন দ্বারা, বিজেপিকে আটকাতে পারবে কমলেশ বাবুরা, বিজেপিকে আটকাতে পারবে কান্তি বাবুরা, বিজেপিকে আটকাতে পারবে নওশাদ সিদ্দিকীরা। জীবন দিয়ে হলো বিজেপিকে আমরা আটকাবো, কোনো সেটিং সেখানে হবে না। তাহলে ও যা বলে গেল, বড় ফুলটাকে ভ্যানিশ করতে গেলে ছোট ফুলটাকে ফিনিশ করে দিতে হবে। সবাই থাকবে তো তাতে? দেখো, আমরা বড় বড় বিখ্যাত মানুষরা কি কি বলে আমরা সেগুলো মনে রাখি, আমরা সেগুলো সব শুনি, মনে রাখার চেষ্টা করি। ধরো, রবীন্দ্রনাথ বলেছিলেন আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন ধরো মূর্খ চণ্ডাল ভারতবাসী তারাও আমার ভাই। নেতাজি সুভাষচন্দ্র বলে সব শুনি, মনে রাখার চেষ্টা করি। ধরো, রবীন্দ্রনাথ বলেছিলেন আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। স্বামী বিবেকানন্দ বলেছিলেন ধরো মূর্খ চণ্ডাল ভারতবাসী তারাও আমার ভাই। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। এগুলো শুনেছি তো আমরা। নজরুল ইসলাম বলেছিলেন বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না। আর এদের সবার থেকে বড় মনীষী তৃণমূলের এমপি, বিজেপির এমএলএ মাননীয় ওম শ্রী শ্রী মুকুল রায় কি বলেছিলেন? ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল। ওই কথাটা মনে রাখতে হবে সবসময়। আচ্ছা ঠিক আছে, চলে যা। বলবো না, একটু ওয়েট করে যাও, ওয়েট করে যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যে কথা পরিষ্কার বলার, এই তৃণমূল, এই বিজেপি, এই দুটো আলাদা দল না। তৃণমূল পার্টির লোকেরা যদি এসে বলে আমাদের ভোট দাও, মুসলমান পাড়ায় যদি তৃণমূল এসে বলে আমাদের ভোট দাও, আমরা বিজেপির হাত থেকে বাঁচাবো, তৃণমূলের নেতাদের ডাকবে, ডেকে জিজ্ঞাসা করবে পরিষ্কার যে আচ্ছা আরএসএস, বিজেপি তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি, তাদেরকে তোমার মমতা ব্যানার্জি দেশপ্রেমিক বলেছিল কেন? আরএসএস, বিজেপিকে তোমার মমতা ব্যানার্জিকে তারা দুর্গা বলেছিল কেন? কেন বাজপেয়ী এর মন্ত্রিসভায় মমতা ব্যানার্জি মন্ত্রী হয়েছিল? আরএসএস এর সাথে পুরনো রিস্তা, বচপন কা প্যার মেরা ভুল নেহি জানা রে, ভুল নেহি জানা। তাই তো? সুতরাং তারপরে এইটা বলবে, তারপর যদি বলে না ভোট দেয় তাহলে 2 নম্বর প্রশ্ন করবে, বলবে ওয়াকফ নিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলন করো বলেছিলে কেন? কেন বলেছিলে? তোমাদের সব তৃণমূলের নেতারা সব ওয়াকফের জমি দখল করে বসে আছে, ঠিক কিনা? ঠিক তো? তারপরেও যদি বলে না
তুমি আজ থেকে 5 বছর আগে এনআরসি করার সময় বলেছিলে কে কে ছি ছি, মনে আছে? তারপরে তৃণমূলের সরকার বনগাঁয় রাজারহাটে জেলখানা বানানোর জন্য, ডিটেনশন ক্যাম্প বানানোর জন্য তৈরি করে দিয়েছিল। আর দেব, মিমি, নুসরত, যত তৃণমূলের এমপি কেউ এনআরসির বিরুদ্ধে, সিএ এর বিরুদ্ধে পার্লামেন্টে ভোট দিতে যায়নি। বিজেপির হয়ে ব্যাটিং করেছিল তারা। কেন করেছিল? তারপরে যদি বলে, তারপর বলবে আচ্ছা এইবারে কি হলো? ও বলে গেছে এই শামীমদা আছে, মামলা চলছে। আমাদের এখানে এসআইআর কি বলেছিল? আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না, বলেছিল তো। আচ্ছা নওশাদ সিদ্দিকী একটা মামলা করছে, তৃণমূলের লোকেরা বলছে দেখেছো আমাদের মুখ্যমন্ত্রী সব কোর্ট ফোর্ট পড়ে গিয়ে সুপ্রিম কোর্টে হেভি লড়াই করছে, দারুণ লড়াই করছে। আচ্ছা মুখ্যমন্ত্রী লড়াই করছে, ওটা তো সিপিএম এর একজন মুর্শিদাবাদের সাধারণ কর্মী মোস্তারি বানু, তিনি মামলা করেছিলেন। তাহলে সেই মামলায় গিয়ে ফটো তুলে এসছো। তুমি যদি এত পাওয়ার থাকে তোমার, তাহলে তুমি মমতা ব্যানার্জি, তুমি মুখ্যমন্ত্রী রাজ্যের, ওই সিপিএম এর কে মোস্তারি বানু মামলা করলো, কোথায় নওশাদ সিদ্দিকী একটা এমএলএ মামলা করছে, কোথায় আরো কারা কারা মামলা করছে, তুমি সবার আগে গিয়ে এসআইআর এর বিরুদ্ধে মামলা করলে না কেন? তুমি চাইছিলে ঝামেলাটা পাকুক, তুমি চাইছিলে বিজেপি মুসলমানদের নাম কাটুক, তারপর তুমি মুসলমান পাড়ায় গিয়ে বলবে আমি আছি, আমাকে ভোট দে। মমতা ব্যানার্জি তার দল মুসলমানের পার্টি না, মুসলমানের বন্ধু না। ঠিক যেভাবে বিজেপি হিন্দুদের বন্ধু না। বিজেপি রামনবমীর দিন লাফায়, খোঁজ নিয়ে দেখো কালকে নীল ষষ্ঠী গেছে না আজকে আছে, তার কদিন আগে আজকে আছে, তার কদিন আগে শীতলা, মা শীতলার পুজো গেল। বিজেপিকে দেখেছো শীতলা পুজো নিয়ে লাফালাফি করতে? বিজেপিকে দেখো নীল ষষ্ঠী নিয়ে লাফালাফি করতে? কারণ ওগুলো দিয়ে ঝগড়া বাঁধানো যায় না। বিজেপি রামনবমীর দিন ডিজে বাজিয়ে ঝামেলা পাকাতে আসে, আর ভাব দেখায় ওরা হিন্দুদের পার্টি। ওই একই রকম ভাবে মমতা ব্যানার্জি তার দলবল মুসলমানের বাড়িতে গিয়ে বলে আমি মুসলমানের পার্টি, আর বাইরে এসে বলে দুধেল গরু, যে গরু দুধ দেয় তার লাথি খেতে হবে। ঠিক তো? তাহলে এই মমতা ব্যানার্জির দল, এই যে 100 দিনের কাজের টাকা চুরি হয়েছে, এই মুসলমান ঘরের ছেলেপুলেগুলোর ক্ষতি হয়নি? এই যে ঘরের টাকা চুরি হয়েছে, মুসলমান ঘরের ছেলেপুলেগুলোর ক্ষতি হয়নি? এই যে হাজার হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, হাই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মাদ্রাসা সার্ভিস কমিশনে এত গন্ডগোল, মুসলমান ঘরের ছেলেপুলের লেখাপড়ার ক্ষতি হয়নি? তাহলে এই যে এত এত ক্ষতি করছে, গরিব মানুষের পেটে লাথি পড়লে হিন্দু মুসলমান নির্বিশেষে সবার পেটে লাথি পড়ে। তো বিজেপি গ্যাসের দাম বাড়িয়েছে, তেলের দাম বাড়িয়েছে, তুমি মমতা ব্যানার্জি সরকার এখানে কারেন্টের দাম বাড়িয়ে দিয়েছো, খরচা বাড়িয়ে দিয়েছো, হিন্দু মুসলমান সবার পেটে লাথি মেরেছে না? তাহলে এই পেটে যারা লাথি মেরেছে তারা আসলে বড় লোকের দল, তারা আদানি আম্বানির দল। আদানি আম্বানির হয়ে কাজ করে, তোলাবাজি করে, চাঁদাবাজি করে, টাকা তোলে। কোথায় কে নিজের বাড়িটা একতলা থেকে দোতলা করবে, তৃণমূলকে টাকা দাও। কোথায় কে একটা টোটো চালাবে, তৃণমূলকে টাকা দাও। কোথায় কে দোকান বসাবে, তৃণমূলকে টাকা দাও। কোথায় কে নিজের ঘরের বাচ্চাটাকে স্কুলে কলেজে ভর্তি করবে, তৃণমূলকে টাকা দাও। কোথায় কে হাসপাতালে রোগী ভর্তি করবে, তৃণমূলকে টাকা দাও। কেন দিতে যাবো তোদের এত টাকা? কেন দিতে যাবো? এই মমতা ব্যানার্জির দল দিয়ে হবে না। গরিব মানুষের হিন্দু মুসলমান নির্বিশেষে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বিজেপিকে তাড়াতে হবে। বিজেপি এখানে আছে, আমি আর অনেক কথা রিপিট হয়ে যাবে, পরের বক্তারা আছেন, নওশাদ বলে গেছেন। বিজেপিকে বাংলায় ডেকে এনেছে তৃণমূল। খরা জমিতে জল দিয়ে লাঙল চালিয়ে বিজেপিকে বলেছে এবার ধানটা ফেলে দাও, তৃণমূল করেছে, মমতা ব্যানার্জির দল করেছে। সুতরাং এদেরকে একসাথে চেঁচে বার করতে হবে, একসাথে চেঁচে ব্রাশ করতে হবে। লোকে বুঝে গেছে। হিন্দু পাড়ায় গিয়ে সব বলো বিজেপিতে যেও না, পদ্ম ফুল দেখতে ভালো হয়, পদ্ম ফুলের তলায় সাপ লুকিয়ে থাকে, ও দিয়ে লাভ নেই। একেবারে হাতে কাস্তে নিয়ে পদ্ম ফুল কেটে দাও, বড় ফুল কেটে দাও। আর মুসলমান পাড়ায় এসে তখন তৃণমূল বললে তোমরা সবাই মিলে একজোট হয়ে, তোমাদেরকেও বলছি, হিন্দু পাড়ায় গিয়ে তোমরাও বলো, বন্ধু বান্ধবদের বলো, শোন আমরা এইবারে মমতা ব্যানার্জির দলকে ভোট দেবো না, আমরা তৃণমূলকে ভোট দেবো না, আমরা সব লাল ঝান্ডায় আসবো, আমরা সব আইএসএফ এ আসবো। তোরাও ওই সব ছেড়ে ফেড়ে, ওই সব বড় ফুল টড় ফুল ছেড়ে তোরাও সিপিএম এ ভোট দে, তোরাও আইএসএফ এ ভোট দে। একসাথে রুজি রুটির কথা, একসাথে কাজের কথা, একসাথে শিক্ষার কথা, একসাথে চাকরির কথা, একসাথে জীবন জীবিকার কথা, ফসলের দাম, ক্ষেত মজুরের রোজের টাকার কথা আমরা সবাই একসাথে বলবো। করতে হবে তো?